ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমি আসবো একবার রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষের কাছে। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই যে ধরুন বারংবার যাতায়াত চলছে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে, এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা যেমন দেখলাম দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তের বিরুদ্ধে তাদেরই দলের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দাঁড়ালেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হলো না। এই যে সৌমেন রায় ঠিক নির্বাচনের প্রাক্কালে রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের বিধায়ক, তিনি আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে গেলেন। মাঝখানে 4 বছর তিনি তৃণমূল কংগ্রেসে কাটালেন, তারপরে আবার ফিরে এলেন ভারতীয় জনতা পার্টিতে। তাকে অনায়াসে ঘরে ফেরত নিয়ে নেওয়া হলো। এগুলো কি খুব ভালো বার্তা যায় স্থানীয় স্তরে? না, এটা তো তৃণমূল স্তরে যারা কর্মকর্তা রাজনীতি করে বা যে কোনো রাজনৈতিক দলে তাদের কাছে প্রভাবটা কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে। চায়ের দোকান হোক, যে কোনো আলোচনা, এই যে দলত্যাগ বিরোধী আইন যেটা রাজীব গান্ধী চেষ্টা করেছিলেন, এই দলত্যাগ বিরোধী মানে কোথাও গিয়ে ওয়াশিং মেশিনের মতো কাজ করে, যে আমি তৃণমূল থেকে বিজেপিতে এলাম, বিজেপি থেকে তৃণমূলে এলাম, মানে আমার কোনো দোষ নেই। মানে প্রশ্ন এই জায়গাটায়, যদি এখানে বিজেপি কোনো একটা অন্তত একটা উদাহরণ সৃষ্টি করতে পারতো, যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে যখন নেওয়া হলো এবং তার পরবর্তীতে তাকে বন সহায়কের পদে প্রচুর পরিমাণ অভিযোগ ছিল, তারপরে আমার প্রশ্ন এই জায়গাটায় যে আমাদের বিজেপির যে প্রতিনিধি তিনি বলছেন যে না, বিজেপি কখনোই অন্যায়ের পক্ষে নয় এবং যারা অভিযুক্ত তাদের নেওয়া হয় না, কিন্তু কোথাও গিয়ে এটা কিন্তু একই মুদ্রার এপিট আর ওপিট তৃণমূল এবং বিজেপি। এটা কিন্তু এই যে পথটা দেখানো হচ্ছে, এই পথটা কিন্তু একটা বাজে প্রভাব এই কারণেই বলছি যে কেউ অন্যায় করলে, কেউ কোনো রকম কারচুপি করলে, কেউ কোনো দুর্নীতি করলে তার কিন্তু কোনো গায়ে লাগছে না, মানে সয়ে গেছে ব্যাপারটা। আমি আজকে তৃণমূলে, কালকে আমি বিজেপিতে, মানে প্রসঙ্গটা এরকম হয়েছে যে আমার অবস্থান ঠিক নেই। তাহলে যারা রাজনৈতিক মানে প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি, তাদের যদি অবস্থান নিয়ে এরকম দোদুল্যমান অবস্থা হয়, তাহলে তো তার বার্তা খারাপ যেতে বাধ্য, মানে এবং ইয়াং জেনারেশন বিপদে চালিত হবে। সেটাই হচ্ছে। এই যে কালিয়াগঞ্জে সৌমেন রায় ফিরে চলে এলো আপনাদের দলে, আপনারাও ঢাক বাজিয়ে তাকে নিয়ে নিলেন, এটা খুব ভালো। দলের উচ্চ নেতৃত্ব মনে করেছেন বলে নিয়েছেন, উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। এবার দলগত যা স্ট্র্যাটেজি হবে সেটা তো আমরা কাউকে বলতেই যাবো না। সেটা 4 তারিখ 4 জুন যখন নরেন্দ্র মোদী আবার সরকার গড়বেন 400টা আসন নিয়ে দেশের বুকে, তখন আপনারা এই সবের উত্তর পেয়ে যাবেন। তার মানে নির্বাচনে জয়লাভটাই শেষ কথা। আপনারা যে মুখে যে দুর্নীতির কথা বলেন, দুর্নীতিকে আপনি অস্বীকার করতে পারবেন হয়নি পশ্চিমবঙ্গের বুকে। আজকে 43 থেকে 44টা ভারতীয় জনতা পার্টির সুনেত্রা পাওয়ারকে যে এখানে আসার পরে ওয়াশিং মেশিন হয়ে গেল, এই যে ওয়াশিং মেশিনের তত্ত্ব আপনাদের বলা হয়, সেগুলো কি অস্বীকার করতে পারবেন আপনি? আমি পশ্চিমবঙ্গে যেমন দুর্নীতি অস্বীকার কখনোই কেউ করে না, কিন্তু ঠিক একই রকম ভাবে যে বিজেপি আঙুল তোলে, সেই বিজেপিকে আঙুল তোলার পক্ষে উপযুক্ত সিদ্ধান্ত এবং দল মনে করেছেন, এবং এটা আমাদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি। আমি তো বলেই দিচ্ছি, 4 তারিখের পর অর্থাৎ 4 জুনের পর যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য 400 আসন নিয়ে সরকার করবেন আবার দিল্লির মসনদে, তখন আপনাদের কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ মানুষ জানতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে যদি একমাত্র দাঁড়াতে পারে, তাহলে বিজেপি সরকার ছাড়া আর কেউ নেই। মানে আপনারা দাঁড়িয়েছেন? হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা লড়াই করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সের বিজেপি। কোথায়? আমরা জিরো টলারেন্সের বিজেপি। কোথায় দাঁড়িয়েছেন? আপনারা দেখতে পেয়েছেন রেড্ডি ব্রাদার্স কাদের দলে? আপনারা দেখতে পেয়েছেন 94 সালে রেড্ডি ব্রাদার্স কাদের দলে? আপনারা দেখতে পেয়েছেন যে আমরা 2004 থেকে 2014 নেতার বিরুদ্ধে সিবিআই ডেকে পাঠিয়েছিল, ডেকে পাঠিয়েছিল, আপনার শ্রমিক ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছিল। আমরা তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু এরকম হয়নি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের খালি আপনাদের দলে এরা আছেন কি নেই, নীতি এড়াতে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বেঞ্চ বদল করতে হয়। এইরকম পরিস্থিতি তো আমাদের এসে দাঁড়ায়নি, আর আমাদের এইরকমও পরিস্থিতি দাঁড়ায়নি যে সর্বভারতীয় কংগ্রেসকে। আপনার কথা অবশ্যই বিচার করবেন। আমরা আরেকটি বিষয়ে যাব। আজকে যত ভোট হয়ে যাচ্ছে, আজকে সন্ধ্যের মধ্যে 280টির বেশি কেন্দ্রে ভোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 272 যেখানে ম্যাজিক ফিগার, তার মধ্যে 280টা কেন্দ্রে ভোট হয়ে যাচ্ছে, বাকি থেকে যাবে 263টি কেন্দ্র। ফলে আজকে অর্ধেকেরও বেশি সংখ্যক আসনে যেহেতু ভোট হয়ে যাচ্ছে, আমার রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষের কাছে প্রশ্ন যে এই অর্ধেকের বেশি আসনে ভোট হয়ে যাওয়া, গত দুটো ফেজে যেরকম ভোট পড়েছে 60%-এর আশেপাশে, 66, 65 এরকমই, হঠাৎ করে দেখলাম 6% ভোট প্রায় বেড়ে গেল পার্সেন্টেজটা। এই আজকের পর এটা বাকি তো রয়েছে 4টে ধাপ, তো
সেই 4টে ধাপ কতটা গুরুত্বপূর্ণ এবং এই 280টা আসনই বা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখো অঙ্কুরদা, বিষয়টা হচ্ছে যে ভোটদাতাদের আচরণ অনেক কিছুর উপর নির্ভর করে। এবার যেটা আপনাদের সংবাদদাতাই বলছিলেন যে আবহাওয়ার উপরও নির্ভর করে। যে গরমটা ছিল, এখন এই গরমটা না থাকার কারণে কিন্তু বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হোক মানুষ কিন্তু এসেছে, এবং সেটা কিন্তু 70%-এ আসা মানে অনেক সময় হয় কি যে এই ভোটারদের আচরণটা, যেটা আমরা লোকসভাতে লক্ষ্য করছি, যেটা পাহাড় থেকে শুরু হয়ে আস্তে আস্তে সমতল হয়ে এরপর কলকাতামুখী হবে ভোট, সেখানে কিন্তু ভোটদাতাদের হার প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে কোথাও যেন এই যে ইয়াং ভোটার যারা এবার কিন্তু মহিলা ভোটারের সংখ্যাও কিন্তু একদম পুরুষের সঙ্গে পা লাগিয়ে রয়েছে, 50% রয়েছে কোথাও। তাহলে সেই জায়গায় মহিলাদের লম্বা লাইন কিন্তু মুর্শিদাবাদে এবার লক্ষ্য করা গেছে। তাহলে কোথাও যেন জনগণ এই রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে, যেটা পলিটিক্যাল অ্যাপাথি বলে, রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে অনীহা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যেটা কিন্তু অনেকে প্রজেক্ট করা শুরু করেছিল যে পশ্চিমবঙ্গের এই যে এত দুর্নীতি, এত সমস্যা, তার জন্য বা সারা ভারতবর্ষে, কিন্তু সেটা কিন্তু নয়। ভোটদাতারা কিন্তু এই রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় সদর্থক ভূমিকা রাখছে। তবে এর পরের ফেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফেজটা তো মোটামুটি উত্তরবঙ্গ কে করে এরপর গঙ্গার হাওয়া একদম কাছাকাছি লাগবে, কেন্দ্র এবং গঙ্গার হাওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই কেন্দ্রগুলোতে কিন্তু নির্ধারিত হবে। কারণ তবে আমার মনে হয় যে রাজনৈতিক হিংসা আমরা এতদিন দেখেছি, লোকসভা নির্বাচন এমনিই কম হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে, কুর্নিশ জানাতে হয়। এবং এদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সঙ্গে জনগণের আরেকটি বিষয়, সুকান্ত, আমি বুঝতে পেরেছি এই বিষয়টা আপনার মতামত। আমরা দেখলাম যে আজকে যে 94টি আসনে হওয়ার কথা ছিল, 94টি আসনে ভোট হচ্ছে না, 93টি আসনে ভোট হচ্ছে। তার কারণ গুজরাটের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে পৃথ্বীরাজের দল। তো সেক্ষেত্রে মানে এই সুরাত এমনই একটা কেন্দ্র যেটা মোরারজি দেশাই এক সময় যেখান থেকে দাঁড়াতেন, 2014 আর 2019-এর রেজাল্ট যদি দেখি, সেখানে প্রায় 75%-এর বেশি ভোট পেয়ে জিতেছিলেন সুরাতের বিজেপি প্রার্থী। তারপরেও সুরাত এবং ইন্দোর এই দুটি জায়গাতেই কংগ্রেসের প্রার্থীকে নিজের দলে টেনে নিয়ে ভারতীয় জনতা পার্টি সেই দুটি জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। কি মনে হয়, মানে এই প্রয়োজনীয়তাটা কেন হচ্ছে? যেখানে 400 পারের স্বপ্ন দেখছে বিজেপি, সেখানে এই জায়গাটা কেন প্রয়োজন হচ্ছে? আমার মনে হয় অঙ্কুরটা, যে কোনো রাজনৈতিক দল যখন থাম্পিং মেজরিটির দিকে চিন্তাভাবনা করে, তখন কিন্তু তাদের কোনো প্রস কনস ভাবে না, এবং যেন তেন প্রকারেণ বাই হুক অর ক্রুক তারা কিন্তু চেষ্টা করে রাজনৈতিক ক্ষমতাকে দখল করতে। এবং যেটা তুমি বললে, সুরাটের উদাহরণটা দিলে, এই প্রয়োজনীয়তাটা সত্যি কিন্তু এই প্রয়োজনীয়তা নেই। কিন্তু কারণ যেখানে 400 পার বলছে, সেখানে তারা কিন্তু এই ধরনের যখন অন্য দল ভাঙিয়ে আনার অর্থ হলো কোথাও গিয়ে কিন্তু নিজেদের মধ্যে হয়তো যে আমাদের তো একটা নিজেদের মধ্যে সংখ্যা আছে এই তো আপনাকে আমি খুব পরিষ্কার বলে দিচ্ছি, 2023 সালে যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম জিতে গেছিল। এবার বিষয়টা হচ্ছে, আপনি যে সুরাটের কথা বলছেন এবং ইন্দোরের কথা বলছেন, সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রাখে। সেখানে মানুষ জানে যে আমাদের উন্নয়নের স্বার্থে, আমাদের এখানে হাইওয়ের স্বার্থে, আমাদের এখানে জলের স্বার্থে, যে বিজেপি তথাকথিত কোট আনকোট উন্নয়নের বিরুদ্ধে মুখ খুলে ছিল, আজকে সেই বিজেপি বলছে সেই সেম উন্নয়ন হচ্ছে সুরাত এবং ইন্দোরে, তাই তো? অবশ্যই। যদি বীরভূমেও যেমন উন্নয়ন হচ্ছে, ওখানেও তেমনি উন্নয়ন হচ্ছে। বীরভূমে তো খালি গরু পাচার হয়ে গেছে, আর তো কিছু হয়নি। তাহলে তো আপনারা সেই সময় বলেছিলেন অনুব্রত মণ্ডল আপনাদের নমিনেশন ফাইল করতে দেয়নি। ইন্দোর ওই দু জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মানুষ ওখানে আস্থা রেখেছে। 24-এর সেমিফাইনাল হিসেবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া হিসেবে বলেছিল। এই যুক্তি কখনোই খাটে না। যেটা বলছেন যেটা আগে তুমি বলতে চাইলে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, যেটা আমরা দেখেছি, এবং সেটাই কিন্তু উন্নয়ন যে কোথায়, মানে সেই আজকে তাহলে বাংলার ছেলেগুলোকে নয়ডায় যেতে হচ্ছে কেন? এখানে তো চাকরি করতে পারতো জনগণ। আজকে বাংলার ছেলেগুলোকে দল বানিয়ে অন্য দলের ক্যান্ডিডেটকে যখন আনতে হয়, তাহলে কোথাও গিয়ে শঙ্কিত, আমি যেটা বারবার বলছি, যে আমি কি আদৌ ম্যাজিক ফিগার পাবো, এটা কিন্তু প্রশ্ন থাকছে। আমি তো বারবার বলছি ফলাফল ভালো হতে পারে, কিন্তু কোথাও এই 400 পার এই কথাগুলো আদৌ কি সত্যতা রয়েছে বা পাবে কি, সেটা নিয়ে হয়তো কোনো কারণে শঙ্কিত বিজেপি, আমি এটা মনে করি। আর এই বিজেপি যে বারংবার একদিকে যেমন 400 পারের কথা বলছে, উন্নয়নের কথা বলছে, তার সঙ্গে সঙ্গে দুর্নীতির যে আঁচ, এই যে অজিত পাওয়ার বা রেড্ডি ব্রাদার্স যাদেরকে ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, বা এই সুনেত্রা পাওয়ার দুদিন জয়েন করেই তার সমস্ত ওয়াশিং মেশিনে তার সমস্ত পাপ কলঙ্ক ধুয়ে বেরিয়ে গেল, এটা
আসি, এটাকে কিভাবে দেখছেন? এটা কি বিজেপির জন্য খুব ভালো হচ্ছে? না, আমার মনে হয় যেটা বিজেপি এটা করতে পারতো, যেটা তৃণমূল কংগ্রেসও কিন্তু, যেটা যখন 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন প্রচুর মানুষ আশীর্বাদ করেছিল এবং প্রচুর মানুষ কিন্তু এরকমও হয়েছে, আমি এটা উত্তরবঙ্গেও দেখেছি, যখন মমতা ব্যানার্জি আসতেন হাজার হাজার মহিলারা মানুষেরা দেখতে বেরোতেন। আমি সেটাই বলছি, যে জায়গায় আজকে মোদি কারিশমা, মোদি ইজম যাই বলা যাক না, সেখানে কিন্তু নিজেরাই চেষ্টা করছেন যে উন্নয়নেরকে সামনে রেখে তারা ভোট চাইতে যাবেন এবং তারা তো ভাবছেনও সেখানে যদি অন্য দল থেকে ভাঙিয়ে আনতে হয় এবং তাকে যদি আমি একটা প্রার্থী করে দিই, তখন কিন্তু আমার এই বার্তাটা যাবে যে আমার দলের কি কোনো ক্যান্ডিডেট নেই, বা আমি কি সেই জায়গায় পৌঁছইনি যে একটা আমি জনপ্রতিনিধি তৈরি করতে পারি। কিন্তু একটা প্রশ্ন থাকছে। অবশ্যই আমাদের আজকের আলোচনা আপাতত এখানে শেষ হচ্ছে। রাতে অবশ্যই এই আজকের নির্বাচন নিয়ে বিশ্লেষণ থাকবে বিশেষ অনুষ্ঠানে, এবং আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।